হ্যালো বন্ধুরা, ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। বন্ধুরা, আজকে আমরা দেখতে দেখতে 100 নম্বর এপিসোডে চলে আসলাম। সত্যি পডকাস্ট করাটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। সেখানে তোমরা যদি এতটা সাপোর্ট না করতে, তাহলে আমার পক্ষে এটা করে ওঠা সম্ভব হতো না। কারণ এইভাবে টাইম একটা ফিক্সড করে সেটাকে শিডিউল তৈরি করে সবাই তো ঠিক করে বলতে পারে না। এটাই স্বাভাবিক, একটা সাধারণ মানুষ, আমরা তো সবাই সাধারণ মানুষ, সবাই যে বলতে পারবে না এটাই নর্মাল একটা বিষয়। তো তারপরেও তোমাদের সহযোগিতায় আমরা যে এতটা দূরে আসতে পেরেছি, এটা একটা বিশাল বড় ব্যাপার। আজকে আমাদের 100 নম্বর এপিসোড, আর আজকের এই এপিসোডে আমাদের সঙ্গে আছে ইন্দ্রাণী, যার ঘটনা শুনে তোমরা বারবার কমেন্ট করেছো যে ইন্দ্রাণীর ঘটনা তোমরা আরও শুনতে চাও। সত্যি বলতে ইন্দ্রাণীর ঘটনা ও ইন্দ্রাণীর বলার যে স্টাইল, সেটা আমার খুব ভালো লাগে। তাই জন্য আমি ভাবলাম যে ইন্দ্রাণীকে আজকে 100 নম্বর এপিসোডে আনা হোক। আজকের এই এপিসোডটা খুবই ডেঞ্জারাস হতে চলেছে। আজকে তোমরা সত্যি সত্যি ভয় পেতে চলেছো। তোমরা অবাক হয়ে যাবে যে এইরকম ঘটনা মানুষের সাথে ঘটলে মানুষ কতটা ভয় পেতে পারে। আজকে তোমরা সেটা শুনতে পারবে। আশা করছি তোমরা আর দেরি করবে না, তাড়াতাড়ি শুনতে বসে যাবে। আর কোনো কথা না বাড়িয়ে আমরা আজকে চলে যাচ্ছি ইন্দ্রাণীর কাছে। হ্যালো ইন্দ্রাণী। হ্যাঁ বলো। কেমন আছো বলো আগে। চলছে, শরীরটা একটু খারাপ। তুমি কেমন আছো? এই তো চলে যাচ্ছে গো। সবই না, শরীর তো সবারই খারাপ এখন, ওয়েদার চেঞ্জের জন্য না কি জন্য, যার কাছে শুনছি তারই শরীর খারাপ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো পরে বলছি ব্যাপারটা কি হয়েছে। তো ওকে। হ্যাঁ, তো কেমন কাটলো 25th? ঠিকই আছে, অ্যাভারেজ। এমন কিছু হ্যাঁ। ভালো কাটেনি। তার কারণ সেভাবে বেরোতে পারছি না বাড়ি থেকে, এত কাজ, তার মধ্যে শরীরটাও খারাপ। আচ্ছা। যাই হোক, তোমার তো একটা স্টোরি আমি শুনলাম, যেটা তোমার আম্মা, তাই না? হ্যাঁ হ্যাঁ আম্মার সাথে ঘটেছে, সেটা কিছুটা শুনলাম আমি। আর আরেকটা স্টোরি যেটা, সেটা তোমার সাথে হয়েছিল রিসেন্ট শান্তিনিকেতনে গিয়ে, তাই না? হ্যাঁ, মানে এই বললাম না আমার শরীরটা একটু খারাপ, তো কারণটা এইটাই। ওকে, ঠিক আছে। তাহলে তুমি এক কাজ করো, আম্মার যে স্টোরিটা আছে তুমি সেটা দিয়ে শুরু করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবার আগে ভৌতিক কথা পডকাস্টের দর্শকদের সবাইকে বলছি, সবাই কেমন আছেন? এই ক্রিসমাস আর গেল, এবার নিউ ইয়ারের প্ল্যান কি সবাই জানাবেন আমাদের কমেন্ট করে। তো আমি জানি, আমি মোটরে থাকি। তো আগেও অনেকবার 2-3বার আমি আপনাদের সাথে গল্প শেয়ার করেছি, মানে গল্প মানে ঘটনা, আপনাদের কাছে সেটা গল্প। তো যাই হোক, আজকে একটা শেয়ার করছি, সেটা আম্মার একটা ঘটনা, মানে আম্মা আমাকে বলেছিলেন। যেমন আমাদের এখনকার মানে আমাদের এই এখন যেমন 30-35 বছরেও বিয়ে হয় মেয়েদের, মানে এটা এখন খুব বড় সড়ো একটা কোনো ডিল নয়। কিন্তু আগেকার একটা বাচ্চা মেয়ে যখন নারী হতো না, তার আগেও বিয়ে হয়ে যেত অনেকের। মানে আমি বলতে চাই অনেকের না গো, গ্রামের দিকে বেশিরভাগই হয়ে যেত। হ্যাঁ, মানে নারী হয়ে যেত, মানে নারী হতো না মানে হচ্ছে পিরিয়ড স্টার্ট হতো না, আমাদের ঋতুচক্রটা স্টার্ট হতো না, তার আগেই অনেকের বিয়ে হয়ে গেছে। এটা আমারও শোনা, আমারও হয়ে গেছিল। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স 13 বছর, ঠিক আছে? তো তাদের বাংলাদেশে বিয়ে হয়, বিয়ে হওয়ার 6 মাস পরেই আমার পিরিয়ড স্টার্ট হয়, ঠিক আছে? তো আম্মা পিরিয়ড স্টার্ট হওয়ার কয়েক মাস পরেই আম্মা কনসিভ করে, ঠিক আছে? কনসিভটা করে আমাদের কলকাতা আসার পরই, ওই যেটা বলেছিলাম যে ওই আরজি ঘরের পাশে যে টালাপাড়া আছে, তো ওখানে তারা থাকতো, ঠিক আছে? তো আমরা এখন যেভাবে আমরা আরজি ঘর বা শ্যামবাজারটাকে দেখছি, তো আমার যখন বিয়ে হয়েছে, মানে আম্মা এখন নেই, ঠিক আছে? মানে আম্মা যখন মারা গেছিলেন তার বয়স তখন ছিল 85, ঠিক আছে? তার মানে তুমি ধরে নাও 70 বছর আগেকার শ্যামবাজার, ঠিক আছে?
তো তখনের সাথে এখনের অনেক তফাৎ, মেলাতে পারবো না। তো আমরা যখন বিয়ে করে গেছিলেন, তো তখন আরজিকরটাও এত উন্নত নয়, আর কোনো কিছুই কলকাতা শহরে এত উন্নত নয়। আচ্ছা। তো আম্মা তখন ছোট মানুষ, ঠিক আছে, এবার 14 বছরের একটা মেয়ে, 15 বছর, 14 বছর একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়েছে, খুব স্বাভাবিক তার মানে অত রেসপন্সিবিলিটি আসবে না যে আমার শরীরের মধ্যে একজন বড় হচ্ছে। সে নিজেই তো একটা বাচ্চা, তার কি এত ধ্যান ধারণা থাকে? তো আর আগেকার দিনে আমাদের এখনকার মতন প্রেগনেন্ট মানুষকে যেরকম প্যাম্পার করা হয়, ঠিক আছে, আগেকার দিনে কিন্তু এত কিছু ছিল না, ঠিক আছে, না এত ডাক্তার, না এত কবিরাজ, কিছুই ছিল না, ঠিক আছে। এবার আমাদের আশেপাশে আমরা এরকম দেখি যে কনসিভ করার সঙ্গে সঙ্গেই মেডিসিন শুরু হয়ে যায়, কিন্তু আগেকার দিনে আমাদের ঠাকুমারা কি এইভাবে বাবারা হয়েছে বা মারা হয়েছে কি? হয়নি, তারা নর্মাল ভাবেই হয়েছে। তো তো ওই রকম কনসিভ হওয়ার পরও আমার যেরকম নর্মাল থাকে, ঠিক আছে, আমার তখন 2 মাস চলছে। এবার আম্মা ঠিক আরজিকরের পেছন দিকটায়, হ্যাঁ, ওইটাকে আগেকার দিনে গাদার ঘর বলতো। গাদার ঘর মিনস আমরা এখন যেটাকে মর্গ বলি, ঠিক আছে। তো ওখানে না সব লাভারিস লাশ পড়া থাকতো, ঠিক আছে। তো আমার খুব কিউরিওসিটি মনে যে দেখতে যাব কি আছে ওখানে, আর আমার সমবয়সী সেরকম কোনো সঙ্গী ওখানে ছিল না। তো আমার নিজেই কি করেছে, একাই শাড়ি পরে চুল ঠুল যেরকম এলো ফেলো বেশে চলে গেছে, ঠিক আছে। মানে আমার ওরকম মনে নেই যে আমি প্রেগনেন্ট, ঠিক আছে। আর 2 মাসে তো সেরকম কিছু অনুভব হয়ও বলে আমার মনে হয় না, মানে এটা আমি শুনিনি। এবার আম্মা ওইভাবে চলে গেছে। এবার আম্মা চলে গিয়ে না একদম ভেতরে ঢুকে গিয়ে সব দেখছে, ঠিক আছে। এবার আম্মা একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছে, সেটা হচ্ছে একটা পোড়া লাশ, ঠিক আছে, একটা মহিলার পোড়া লাশ। এবার আম্মা এটা দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়িতে চলে এসেছে, ঠিক আছে। এবার এসে আমার শাশুড়িকে, ছেলে মানুষের বসেই যেটা আমরা মাদের বলি, জানো তো, এটা দেখে না আমি খুব ভয় পেয়েছি। এবার আমার শাশুড়িকে বলেছে, ঠিক আছে, যে জানো তো মা, আমি না এরকম একটা দেখেছি পোড়া, আমার না কি ভয় লেগে গেছে। তখন আমার শাশুড়ি আমাকে খুব সাধারণ ভাবে যেরকম মেয়েকে শাসন করেছে, যে তুই গেছিলি কেন, তুই জানিস না তুই পোয়াতি। আগেকার মানে এখনো হয়তো বলে অনেকেই প্রেগনেন্ট কে পোয়াতি, ঠিক আছে। এই ভাষাটা আমার মুখ থেকেই প্রথম শোনা, ঠিক আছে। বলছে তুই জানতি না তুই পোয়াতি? তখন বলছে যে না আমি না অত বুঝতে পারিনি, আমি তো খেলার ছলে চলে গেছি। তখন খুব বুকেটাকে বলছে আর কিন্তু যাবি না, ঠিক আছে, আর কিন্তু যাবি না। তখন আম্মা বলছে ঠিক আছে আমি আর যাবো না। এবার সেরকম ভাবেই রাত্রেবেলা দাদুভাই এসেছে, দাদুভাইকেও কিছু বলেছে, জানিস তো এই করেছে বেনু, আমার নাম ছিল বেনু। এবার যাই হোক, আমার খেয়ে দিয়ে সেদিনকে ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলা, ঠিক আছে। এবার আমার খুব বেশি রাত্রেবেলা ঘুম ভাঙতো না, মানে এতদিনে যেটা দেখেছে সবাই, আমার খুব বেশি রাত্রেবেলা ঘুম ভাঙতো না। এবার সেদিনকে হঠাৎ করে ওই 2:15 বা 2:30টার মধ্যে আমার একবার ঘুম ভেঙেছে, ঠিক আছে। এবার ঘুমটা যখন ভেঙেছে, সে দরজা খুলে ওয়াশরুমে গেছে, ঠিক আছে। এবার ওয়াশরুম থেকে যখন বেরোবে, দেখে যে আমার থেকে 2 বা 1 বছরের বড় একজন ঠিক একদম বাথরুমের পাশেই দাঁড়িয়ে, ঠিক আছে। তবে আমার কিন্তু ভয় পাইনি, কারণ ভয় পাওয়ার মতন কোনো বেশ বা কিছু ছিল না তার। একটা নর্মাল মেয়ে, একটা লাল পাড়ে ছাপা শাড়ি পরা, দুদিকে 2টো বেনুনি পরা, ঠিক আছে। আমাদের মারা যেমন এখন শাড়ি পরে বা আমরাও যেমন এখন শাড়ি পরি, সেই ধরনের তো আগেকার দিনে শাড়ি পরতো না, তারা সব পরতো 8 পেরে করে কোচর দেওয়া শাড়ি, ঠিক আছে, এরকম করে। তখন ওই মেয়েটি আমাকে বলছে কি রে, তোকে কত করে ডাকলাম, তখন তুই শুনলিই না, তুই দৌড়ে পালালি। তখন বলছে তুমি আমাকে ডাকলে? বলে হ্যাঁ আমি বেনু বেনু করে কতবার করে ডাকলাম। তখন আমার একটা মনে একটা প্রশ্ন আসলো যে এই তুমি আমার নাম বেনু জানলে কি করে? বলছে না আমি সবাই তোকে নামে ডাকে, আমি ওই নামটা শুনেছি। তখন আমার ভাবলে হয়তো পাড়ারই কেউ, ঠিক আছে, যে হয়তো শুনেছে, নতুন বউ হতেই পারে শুনেছে। বলছে চ খেলবো একসাথে, ডাঙ্গুলি খেলবো, গুলি খেলবো।
ঠিক আছে। আমি আমি ডাঙ্গুলি ব্যাপারটা আমি বুঝি না, মানে আমি এখনো দেখিনি ডাঙ্গুলি কি, আম্মা আমাকে বলেছিল। তো গুলি খেলাটা বাবাইয়ের মুখ থেকে শুনেছি, তবে আমাদের প্রজন্ম মনে হয় গুলি খেলার সাথে সচরাচর গুলি খেলা আর ডাঙ্গুলি খেলা দুটো আলাদা। আচ্ছা, এবার একদম মানে আমাদের জেনারেশন জানেই না এটা কি, ঠিক আছে, গুলি খেলা কাকে বলে। এবার আমি আমি দেখিনি সত্যি কথা বলতে। এবার আম্মা বলছে কোচরের মধ্যে অনেক কটা গুলি নিয়ে এসেছে, ঠিক আছে। এবার কোচরটাকে নাড়াচ্ছে, বলছে চ চ খেলবো। তখন বলছে আম্মা প্রথম একবার বলছে যা দাঁড়াও বাড়িতে বলে আসি। বলছে না না এত রাত্রে বলিস না। তখন বলছে হ্যাঁ এখনো তো রাত, এখন আমি তোমার সাথে খেলতে গেলে আমি তো বকা খাবো। বলছে না না কারোর ঘুম ভাঙবে না, চল না ভোর ভোর ফিরে যাবি। এবার ঠিক বাথরুমের পাশ থেকে গিয়েই ওই গাদার ঘর থেকে একটু আগিয়ে একটা ময়দান মতন ছিল, হ্যাঁ, খুব খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও নয়, ফুটবল খেলার মাঠের মতন নয়, বাট হ্যাঁ ওই ক্রিকেট খেলা যাবে ছোটখাটো যেরকম থাকে না পাড়ায় একটা ছোটখাটো মাঠ টাইপের, ওই রকম মাঠ, ঠিক আছে। তো ওখানে বসে তারা খেলছে, তারা খেলতে খেলতে ওই ভোর ভোর হচ্ছে, আমার বাড়ি চলে আসছে, ঠিক আছে। এবার দাদু ভাই না প্রথম 4-5 দিন কিচ্ছু বোঝেনি। এবার তারপরের দিন একবার হাত ফিরিয়ে দেখেছে আম্মা পাশে নেই, দরজা খোলা, ঠিক আছে। এবার তিনি ভেবেছেন হয়তো ওয়াশরুম গেছে, ঠিক আছে, ওয়াশরুম গেছে চলে আসবে, অত কেয়ার করেনি সেদিনকে, অত কেয়ার করেনি, স্বাভাবিক। হ্যাঁ, এবার যেরকম নর্মাল ঘুমিয়ে পড়েছে, সারাদিন পরিশ্রম করেন, ঠিক আছে, এত খাটাখাটনি করেন, তো ঘুমিয়ে পড়েছেন। তারপরের দিন অত ধ্যান ছিল না, কিন্তু আবার তারপরের দিন দেখে যে আম্মা নেই, পাশে নেই। এবার তখন দাদু ভাই জিজ্ঞেস করেছে আম্মাকে, কি গো তুমি কোথায় যাও গো, পরের দিন জিজ্ঞেস করেছে। বলছে প্রথম দিন আম্মা কিন্তু কিচ্ছু বলেনি, ঠিক আছে, কিচ্ছু বলেনি। বলছে এই তো বাথরুম করতে যাই, আমার ঘুম আসে না, তাই চৌকাটে গিয়ে বসে থাকি, ঠিক আছে। তারপর ভেবেছে যে এরকম কমপ্লিকেশন হয়তো কতই কিছু থাকে, আনইজি ফিল হতে পারে, প্রেগনেন্ট লেডি, ঠিক আছে। বলছে ও আচ্ছা আচ্ছা তাই। এবার দাদু ভাইয়ের না মনে একটা কোথাও একটা ডাউট এসেছিল যে এইরকম কেন হবে, রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে ঘরে বসুক, বাইরে কেন বসে থাকে, ঠিক আছে। এবার একদিন হঠাৎ করে দাদু ভাইয়ের ঘুম ভেঙে গেছে ওই টাইমে, ঠিক আছে, ওই টাইমে। এবার দাদু ভাই দেখছে যে কারোর সাথে একটা কথা বলছে, ঠিক আছে। এবার তার সাথে সাথে মনে হয় হ্যাঁ সরি দাদু ভাই সেদিনকে দেখেনি, হ্যাঁ দাদু ভাই দেখেছে। এবার দাদু ভাই দেখেছে, দেখে একদম কনভারসেশন চলছে দুজনের মধ্যে। এবার একজনকে দেখতে পাচ্ছে আরেকজনকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে, একজনকে দেখতে পাচ্ছে, আমাকে দেখতে পাচ্ছে, আর ওনাকে দেখতে পাচ্ছে না। সরি এটা কি আমার শাশুড়ি দেখেছিল? আমার শাশুড়ি দেখেছিল, হ্যাঁ, আমার শাশুড়ি দেখেছিল। এবার বেনু বেনু করে চিল্লাচ্ছে, দেখে যে কোনো সাড়া দিচ্ছে না, মানে সে এদিকে তার কোনো কানই নেই ওদিকে কথা বলতে, ঠিক আছে। এবার প্রথম দিন দেখলো, এবার দেখে আম্মা এরকম করে ঝাঁকুনি দিয়ে ঘরে নিয়ে চলে এলো। আম্মাকে না জিজ্ঞেস করলো যে কি কার সাথে কথা বলিস তুই, এত কে ডাকে তোকে, বাঙাল ভাষায় জিজ্ঞেস করে কে ডাকতে ছিল তোরে, আর তার সাথে তো বকর বকর করতেছিলি। বলছে না না কেউ না। বলে কেউ না মানে তুই কি নিজে বকর বকর করছিস? আবার আম্মা আরেকদিন দেখে, আমার শাশুড়ি আরেকদিন দেখেছে যে একটা মেয়ে, ঠিক আছে, একটা মেয়ে একটু আলু থালু বেশ, ঠিক আছে, মানে কি বলবো পুরো স্পষ্ট, কি বলবো যেরকম আম্মার যেমন গঠনটা পুরো স্পষ্ট বোঝা যায়, মানে দূরে দাঁড়িয়ে থাকলো, কিন্তু তার কিন্তু স্পষ্ট গঠনটা বোঝা যাচ্ছে না। এবং তিনি আম্মার সাথে কথা বলছেন, আর আম্মা স্পষ্ট ভাবে কথা বলছে, দাদু ভাইও ডাকছে এবং আম্মার শাশুড়িও ডাকছে, কিন্তু সাড়া দিচ্ছে না, ঠিক আছে। দাদু ভাই খুব স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেছে, দৌড়ে গিয়ে ঝাঁকিয়েছে, আবার সে তার মতো যেরকম ঘুম ভাঙলে যেই ফিলটা হয় না, মানে চেতনা ফিরে এসেছে। এবার তারপরে সব জিজ্ঞেস করেছে, করে আম্মা বলছে যে আমার সাথে দিদিটা কথা বলে খেলে, আমিও তাই খেলতে যাই, ঠিক আছে। বলছে কোন দিদিটা? এবার প্রথমে আম্মা ভেবেছিল, মানে আমার শাশুড়ি ভেবেছিল পাড়ার কোনো মেয়ে, ঠিক আছে, পাড়ার কোনো মেয়ে। বাট পাড়ার কোনো মেয়ে হলে সবাই তো তাকে চেনে, তারা তো, মানে আম্মা নতুন এলো,
আমার শাশুড়ি তো আর নতুন আসেনি, তার এখানেই সংসার বহু বছরের। তাদের একটা সন্দেহ হলো, সন্দেহ হয়ে যাওয়ার পর না ওই পাড়ার মধ্যেই একজন ওই কি বেশ বলে ওটাকে, ওই তাবিজ কবজ দেয় যিনি, ঝাড়ান ঠাড়ান, ঠিক আছে, ওনার কাছে নিয়ে গেল। ঠিক আছে, তো ওনার কাছে নিয়ে গিয়ে উনি যেরকম ভাবে ঝাড়িয়ে দিল, একটা কোমরের তাবিজ দিল। ঠিক আছে, একটা কোমরের তাবিজ কোনো গাছের শিকড় দিল। আমরা সেটা পরিয়ে বাড়িতে নিয়ে চলে এলো। ঠিক আছে, বাড়িতে নিয়ে চলে এলো। এবার যাই হোক, সেদিনকে ঘুমিয়েছে, আবার রাত্রিবেলায় উঠেছে। এবার দেখে যে দিদিটা, মানে যার সাথে দিদি বলছি, মানে আমরা তাকে দিদি বলতো আর কি, হ্যাঁ, যে যেই ডিস্টেন্সে দাঁড়িয়ে ছিল, মানে এমনি যেমন পাশাপাশি দাঁড়িয়ে থাকে, ওই সেদিনকে একটু বেশি দূরত্ব। ঠিক আছে, বেশি দূরত্ব মানে তোমাকে চিল্লিয়ে রাখতে হবে, মানে দূরত্বটা এরকম তোমাকে। বলছে ও দিদি তুমি অত দূরে কেন, কাছে আসো। বলছে চল খেলবি না? বলছে হ্যাঁ খেলবো তো। বলে তাহলে কোমরের ওটা খোল, নাহলে আমি তোর সাথে খেলতে পারবো না। ওটা কোমরেরটা খোল, আমি খেলতে পারবো না। তো আমার মনে না, বাচ্চা মানুষ অত দ্বন্দ্ব কিছু আসেনি। এবার খুলে রেখে দিয়েছে। ঠিক আছে, বলছে হ্যাঁ হ্যাঁ চলো যাবো তোমার সাথে। ওই কোমরের ওটা কোনো মতে খুলে আবার গেছে। ঠিক আছে, এবার আমার মা, আমার শাশুড়ি মা শুনতে পেয়েছে আমার নুপুরের আওয়াজ। ঠিক আছে, চৌকাটটায় যে তাবিজটা রেখেছে, নুপুরের আওয়াজ ঝমঝম করে আমার মা শুনতে পেরেছে। ঠিক আছে, শাশুড়ি মা। এবার তখনকার দিনে তো এত লাইট টাইট ছিল না। ঠিক আছে, তো হেরিকেন জ্বালিয়েছি। হেরিকেন জ্বালিয়ে যেদিক দিয়ে মানে উনি সন্দেহ করেছেন যে ওদিকে যেতে পারে, তো হেরিকেনটা নিয়ে ওদিকেই গেছে। ঠিক আছে, ওদিকেই গেছে। তো ওইখানে গিয়ে দেখে যে আম্মা একজনের সাথে খেলছে। ঠিক আছে, একজনের সাথে খেলছে, কিন্তু ওই যে যেমন যেন মানে শ্যাডো। ঠিক আছে, মনে হচ্ছে একটা মেয়ে। ঠিক আছে, কিন্তু আম্মা তারপরে দেখতে পাচ্ছে, যতটা হেরিকেনটা আগাচ্ছে, দেখছে যে মেয়েটা না একটু ঝলসানো ঝলসানো। দেখবে আগুনে পুড়ে গেলে যে চামড়াগুলো খসে খসে যায় না, হ্যাঁ ওই রকম ঝলসানো। ঠিক আছে, আর একটা পাশ চুল নেই, কিন্তু মুখ চোখটা ক্লিয়ার নয়, মানে যেরকম একটা মুখ সামনে থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, সেই মুখটা কিন্তু ক্লিয়ার নয়, সেটা পুরো একটা ধোঁয়াশা। ঠিক আছে, আমাকে পেছন থেকে আমার শাশুড়ি ডাকছে, বড়মা ডাকছে, এ বেনু বেনু এদিকে আয়, বেনু এদিকে আয়। কে কার বেনু শুনতেই পাচ্ছে না, মেয়েটার সাথে আরামসে খেলে যাচ্ছে। এবার আম্মা দেখছে একটা জিনিস, মেয়েটা না আমার খুব গা হাত পায়ে হাত দিচ্ছে, মানে গা হাত পায়ে হাত দিচ্ছে মানে ওই রকম করে চেরা টাইপের নয়, কিন্তু হ্যাঁ খুব একটা স্নেহের ছোঁয়া, যেরকম দেখবে মেয়েরা আমরা টাচ বুঝি, তো একদম স্নেহের ছোঁয়া দিচ্ছে। ঠিক আছে, বাট পেটটায় না হাতটা বোলাচ্ছে যখন, একটা অদ্ভুত হেসে হাত বুলিয়েছে। ঠিক আছে, এবার আম্মা তাকে জিজ্ঞেস করেছে যে দিদি তুমি কেন আমাকে হাত বোলাও গো আমার পেটে? ঠিক আছে, মানে এর আগেও নিশ্চয়ই আরো একবার ভুলিয়েছে, সেটা মানে কেন এরকম হাত বোলাও গো, মানে সেটা তার প্রথমবার নয়, এটা কিন্তু আগেও হয়েছে। ঠিক আছে, তার কথাটা শুনে যেটা বোঝা গেছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু অদ্ভুত ভাবেই আম্মা তার কথা শুনতে পারলো, আমার শাশুড়ি কিন্তু মেয়েটার কোনো কনভারসেশন শুনতে পাচ্ছে না সরাসরি। ঠিক আছে, হয়তো ঘরে থাকলে দুজনের মধ্যে কথা হতো সেটা শুনতে পেরেছে, কিন্তু সামনে গিয়ে দেখছে যে মানে মেয়েটার সাথে কোনো কনভারসেশন সে শুনতেই পারে না। ঠিক আছে, এবার আম্মা প্রচন্ড ভয় পেয়েছে, দেখছে যে এ তো আমি বললেও শুনছে না কিছু। ঠিক আছে, এবার আম্মা দৌড়ে গেছে ঘরে। ঠিক আছে, ঠাকুরের কাছে একটা ওই পেতলের থাকে না, যেখানে গঙ্গার জল রাখে, গঙ্গার জল ঠাকুরের পুজোর সময় যেটা দিতে হয়, তো দাদু ভাইকে ডেকেছে যে চ বেনু এইরকম পাগলামি করছে, কার সাথে কথা বলতে বুঝতে পারছি না, আমার ডাকে সাড়া দিচ্ছে না বেনু, আমার ডাকে সাড়া দিচ্ছে না বেনু। এবার দাদু ভাইও ঘুম থেকে উঠে গেছে, ওইটা নিয়ে দৌড় মেরেছে। ঠিক আছে, এবার গঙ্গার জল ছিটিয়ে ঝাঁকিয়েছে। ঠিক আছে, শুধু একবার দাদু ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আম্মা পুরো অজ্ঞান। ঠিক আছে, এবার অজ্ঞান হয়ে গেলে পর তো মানুষের জল ছিটে দেওয়ার পর জ্ঞানটা ফিরে আসে, কিন্তু আমার দেখছে সেটা আর ফিরছে না। ঠিক আছে, এবার সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো। এবার তখনকার দিনে তো এত বেশি মানে চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়নি। ঠিক আছে, ওই অনেকক্ষণ থাকার পর ভোরের দিকে আম্মা একটু ফিট হয়েছে। ঠিক আছে, ফিট হয়েছে, আর প্রচন্ড রকম ভয় পেয়ে আছে। এবার প্রত্যেকেই দেখছে যে আমার গায়ে না পুরো স্ক্র্যাচেস। ঠিক আছে, যেরকম নখ দিয়ে আঁচড়ালে যেরকম হয় না স্ক্র্যাচেস,
ঠিক আছে। এবার যেহেতু শাড়ি পরতো, পেটটা তো দেখাই যাচ্ছে, পুরো পেটের মধ্যে স্ক্র্যাচেস, ঠিক আছে। এবার তখন হসপিটালে কিছু জিজ্ঞেস করেনি। এবার যখন বাড়িতে নিয়ে এসেছে তখন আমাকে খুব ভালোভাবে জিজ্ঞেস করছে যে বাবা শোন না, তোর গায়ে তো দাগ কেন? বলছে কেন, তুমি জানো না ওই দিদিটাই তো হাত বুলিয়েছিল কালকে। বলছে পেটে? বলে আমি যখনই জিজ্ঞেস করি তুমি আমার পেটে কেন হাত বোলাও, বারবার করে না আমার পেটে হাত বোলায়, ঠিক আছে। তখন আমাদের না খুব একটা বুকের মধ্যে ভয়, কারণ আমার একটা মাত্র ছেলে, ঠিক আছে, একটা মাত্রই ছেলে, আর একমাত্র বউ, ভীষণ আদরের, ঠিক আছে। এবার তখন আম্মা বলছে যে না, মানে এটা তো ঠিক দেখছি না, ঠিক আছে, কিছু না কিছু হয়ে যেতেই পারে, একমাত্র মানে ছেলের বউ, ঠিক আছে, তার মধ্যে কনসিভ করেছে প্রথমবার, বাচ্চা মানুষ। এবার আবার যেখান থেকে ওই তাবিজ দিয়েছিল সেখানে নিয়ে গেছে। তো ওখানে নিয়ে যাওয়ার পর তারা একদম ডাইরেক্ট হাত তুলে দিলেন যে এনাকে আমরা কিছু ঠিক করতে পারবো না, ঠিক আছে, এনাকে আমরা কিছু ঠিক করতে পারবো না, ইনি পুরো গ্রিপে হয়ে গেছেন তার, ঠিক আছে। এবার উনি কি করলেন যে উনি একটা মাঝারের ওই মসজিদের বললেন যে যান, এখানে যদি বাঁচাতে পারে একমাত্র ওনারাই পারবে, এছাড়া কিন্তু এই ব্যাপারগুলো আমাদের হাতে নেই, ঠিক আছে। এবার যাই হোক, আবার আম্মাকে নিয়ে সেদিনকেই সঙ্গে সঙ্গে চলে গেল ওই মসজিদে, ঠিক আছে। যে মসজিদের যে উনি মেন ছিলেন, উনি আমাকে প্রথমবার দেখেই বললেন, ঠিক আছে, যে ও যে গেছিল গাদার ঘরে, যেই মেয়েটাকে দেখে ভয় পেয়েছিল, পোড়া মানুষটাকে দেখে, ওই মেয়েটাই তোর পেছন পেছন ঘুরছে সব সময়, ঠিক আছে। ওই মেয়েটাকে শ্বশুর বাড়ির লোক পুড়িয়ে মেরে ফেলেছিল। কেন? কারণ আগেকার দিনে যেমন তো খুব ছেলে 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 করে, মানে একটা ছেলে চাই, পৃথিবীর যাই হয়ে যাক, একটা ছেলে বংশের প্রদীপ। এবং ওই বউটা পরপর দুবার মেয়ে সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে। তার শ্বশুর বাড়ি থেকে চেয়েছিল সেকেন্ডটা যেন ছেলে হয়, কিন্তু এইটা তো আর কারোর হাতে নয়। তখনকার দিনের লোকরা তো একদম গন্ডমূর্খ, কিছু বোঝেও না। প্রচন্ড রাগ উঠেছিল এটা শুনে, তো মেয়েটাকে গায়ে আগুন দিয়ে মেরে ফেলেছিল, ঠিক আছে। এবার না মেয়েটাকে শ্বশুর বাড়ির লোক নিতে এসেছে, না মেয়েটাকে বাপের বাড়ির লোক নিতে এসেছে। মেয়েটা এখন ওখানেই, মানে তখনও ওখানেই ছিল পড়ে, ঠিক আছে। এবার বলছে যেহেতু তোর বউ কনসিভ করেছে এবং ওখান থেকেই বলে দিয়েছিল ওর গর্ভে সন্তান ছেলে, সেই জন্যই তার দৃষ্টি তোর পেটের মধ্যে ছিল, ঠিক আছে। তো ওই জল পোড়া দিয়েছিল, আরো 2 থেকে 3টে তাবিজ দিয়েছিল, ঠিক আছে। এবার সেটারও একটা প্রসিডিওর ছিল, ঠিক আছে। আমার অনেক বছর আগেকার কথা, অতটা মনে না থাকলেও কিছুটা মনে ছিল বলে আমাকে বলেছে, একটা কোমরে পড়তে হবে, 2টো হাতে পড়তে হবে। তো 7 দিন বলেছিল যে 7 দিনই সেদ্ধ ভাত খেতে হবে, না পেঁয়াজ রসুন খেতে পারবে, না মাছ মাংস খেতে পারবে, ঠিক আছে। শুধু ঘি দিয়ে খেতে পারবে, তখন তো বাটার টাটারের চল ছিল না, ঘি দিয়ে খেতে পারবে, সেদ্ধ ভাত, সব রকম সেদ্ধ খাও, অসুবিধা নেই। তো আমার প্রথম দিন গেল, আমার কিছু হয়নি। আমার সেকেন্ড দিন, ঠিক আছে, আবার উঠেছে, ঠিক আছে, আবার উঠেছে। এবার দাদু ভাই তখন বসে, কি গো উঠেছো কেন? বলছে ওই তো দিদিটা ডাকছে, যেই ডাকুক কোথাও তুমি উঠবে না, যাও চুপ করে শুয়ে থাকো। আর দাদু ভাই কি করেছে, আমার মাকেও ডেকে নিয়েছে, বলছে মা আজকে থেকে না 7 দিন তুমি আমাদের ঘরেই শো, কোথাও যেও না। সেই হারিকেন জ্বালিয়ে তারা সারা রাত জাগলো, ঠিক আছে। ওই রকম ভাবেই সেই দিনটা কাটালো। এবার 5 নম্বর দিন, ঠিক আছে, 5 নম্বর দিন, হ্যাঁ, এবার দাদু ভাইকে বলেছে আম্মা যে ওই টাইমে উঠেছে, ধরো না ওই টাইমে, মানে ওই দুটো নয়, ওই রাত্রির দিকেই, ধরো 1টা-1টার সময় উঠেছে। এবার আম্মা বলছে তুমি একটু আমার পাশে দাঁড়াও না গো, একটু বাইরে দাঁড়াও, আমি না একটু বাথরুমে যাবো হেরিকেনটা নিয়ে। বলছে ঠিক আছে চলো। এবার হেরিকেনটা নিয়ে গেছে, বুঝলে তো, হেরিকেনটা নিয়ে গেছে। এবার আম্মা আমাকে বলছে জানিস তো, আমি কিন্তু না কোনো পিচ্ছিল কিচ্ছু দেখিনি, মানে শাশুড়ি খুব টিপটপ করে রাখতো, হ্যাঁ। এবার বলে হঠাৎ করে মনে হলো আমার পাটা ধরে কেউ একটা টানলো, ঠিক আছে, পাটা ধরে কেউ একটা টানলো, ভাগ্যি সিধা হয়ে পড়েনি, মানে উপর হয়ে পড়েনি, মানে ব্যাক সাইডে পড়েছে, ঠিক আছে, ব্যাক সাইডে পড়েছে, ভীষণ প্রচন্ড লেগেছে পিঠে, ঠিক আছে। দাদু ভাই কোলে করে নিয়ে সেই ঘরে চলে এসেছে, ঠান্ডা জল টল দিয়ে একটুখানি সেভ করে রেখেছে, ঠিক আছে, মাথায় লেগেছিল খুব। এবার তারপর থেকে ওইটা মানে তখন আমার জ্বরও ছিল, মানে তোমাকে যেটা বললাম না যে সেকেন্ড দিন
যেটা আমার দেখেছিল, ঠিক আছে। এবার আমার মনে তো তখন একটা ভয় চলে এসেছে, কারণ আমার তখন ফুল ঘোর কেটে গেছে, ঠিক আছে। আম্মা পুরো বুঝতে পেরেছে যে এটা নর্মাল কিছু নয়, যে আমাকে ডাকছে সে নর্মাল কোনো মানুষ নয়, সে একটা প্রেত আত্মা, ঠিক আছে। আমার তখন থেকে প্রচন্ড জ্বর। এবার তখন যখন পড়েও গেল তখন আমার গায়ে প্রচন্ড জ্বর, ঠিক আছে। এবার তখন দাদু ভাই একদম আমাকে ডিরেক্ট বলে দিল যে এই 2 দিন যেটা আছে না, 2 দিন মানে ওই 5 থেকে 7 দিন, ঠিক আছে, আর 2 দিন বাকি, বলছে তুমি ঘরেই হিসু করো, ঘরেই যা করার করো, আমি ফেলে দেবো, তুমি দয়া করে ঘর থেকে বেরিও না, ঠিক আছে। ওই 2টো দিন। আর আম্মাকে সত্যি বলতে ঘর থেকে এইভাবেই বলেছে, ঘর থেকে বেরোতেও দেয়নি, ঠিক আছে। যা করেছে বেড প্যানে করেছে, যা করেছে ঘরে করেছে, মানে ঠাম্মা দাদুর ঘরে করেছে, ঠিক আছে। ওই চলে যাওয়ার পর থেকে, ওই 7টা দিন কেটে যাওয়ার পর থেকে আমার আর কোনো রকম কোনোভাবে প্রবলেম হয়নি, ঠিক আছে। নর্মাল ভাবে বেবি জন্ম হয়েছে, তার পুত্র সন্তানই হয়েছে, ঠিক আছে। তারপরেও তো আরো অনেক 6-7 বোন মানে ওরা তো জন্ম দিয়েছে, কিচ্ছু প্রবলেম হয়নি। কিন্তু এই ব্যাপারটা আমার সাথে হয়েছিল, আর এই ব্যাপারটা সত্যি মানে সবাই জানে, মানে এটা শুধু আম্মা আমাকে এমনি বলেছে তাই না, এরকম পাড়ার শুনেছিলাম আমাদের পুরনো পাড়ায় যে এরকম আম্মার সাথে সত্যিই হয়েছিল, আর এটা সত্যিই হয়েছিল। তো এইটা ছিল এটা আম্মার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আম্মা আমাকে নিজে বলেছিলেন। এবার দেখো আমি যে ঘটনাটা বলছি, এইটা ব্যাপারটা কি জানো তো, এটা হচ্ছে পজিটিভ ভাইবস আর নেগেটিভ ভাইবস, ঠিক আছে। এটা হচ্ছে ওই বলবো না যে ভীষণ ভূতের কিছু, বাট বিশ্বাস করবে না, এটা আমার সাথে ঘটেছে এই রিসেন্ট, এই যে কারণে বললাম আমার শরীরটা একটু খারাপ, শুধু আমার নয় কিন্তু আমার মারও। হ্যাঁ, শরীরটা, আমি না একটা সিপ জল খেয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, এবার হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম শান্তিনিকেতন। এই এখন ঠান্ডা, ঠিক আছে, আর এমনি শনি রবিবার শান্তিনিকেতনে চরম ভিড়, চরম ভিড়, ঠিক আছে। আমরা প্রত্যেকবার যে হোটেলটায় থাকি আমরা ভেবেছিলাম হয়তো গিয়ে, মানে আমি একবার কথাও বলে নিয়েছিলাম, ওনারা বললেন হ্যাঁ আপনি আসুন আমি হোটেল দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু গিয়ে খুব স্বাভাবিকভাবেই দেখি যে হোটেল ফুল, ঠিক আছে। এবার আমাদের যিনি টোটোওয়ালা, ঠিক আছে, টোটোওয়ালাদের সাথে হোটেলের একটা কন্ট্যাক্ট থাকে জানো তো, যে তোমাদের একটা এই টাকাটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো তখন টোটোওয়ালাকে বললাম দাদা এরকম তো পাচ্ছি না, কি করব। তখন বলছে চলুন আমি একটা ঘর আপনাদের জোগাড় করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের 3টে ঘর দরকার ছিল, ঠিক আছে, 3টে, কারণ আমরা 10 জন গেছিলাম। এবার আমাদের ফ্যামিলি, আমার বাবার একটা বন্ধুর ফ্যামিলি, আর আমার পিসির মেয়ের একটা ফ্যামিলি, ঠিক আছে। এবার তুমি বিশ্বাস করবে না, টোটোওয়ালা যেই ঘরটায় নিয়ে গেল না আমাদের, হ্যাঁ, ঘর মানে রুমটা, হোটেলটা না পুরো ত্রিভুজ আকৃতি, ঠিক আছে। এবার আমার বাবাই যেহেতু মানে এই ফ্ল্যাট বাড়ি এইসবের সাথে যুক্ত, হ্যাঁ, মানে আমার বাবা হচ্ছে ব্রোকার, ঠিক আছে। তো এইসবের সঙ্গে তারা বাস্তু নিয়ে না আমার বাবা খুব ভালোভাবে জানে ব্যাপারগুলো, ঠিক আছে। এবার আমি সেখান থেকে একটু আমার জানা, তো কোনো ট্রায়াঙ্গুলার কিছু ঠিক নয়, কোনো বাড়ি কেনো বা তুমি কোনো জমি কেনো, ঠিক আছে, ওটা পুরো একদম ত্রিভুজ আকৃতি। এবার বাবা প্রথমে ভাবলো কি বলতো, যে আমি তো 2 দিনই থাকবো, 16, 17, 18, ঠিক আছে, 17, 18 থাকবো, শনি রবিবার, ঠিক আছে, যতক্ষণ শনি রবিবার থাকবো, সোমবার আমরা বেরিয়ে যাব, ঠিক আছে, এরকম একটা ব্যাপার না, 16, 17 থাকবো, 18 তারিখ বেরিয়ে যাবো। এবার ওইভাবেই বললো যে ঠিক আছে, যথেষ্ট, রুমগুলো ভালো, মিথ্যা কথা বলে লাভ নেই, হোটেলটা ওরকম ট্রায়াঙ্গুলার হলে কি হবে, রুমগুলো দারুণ ভালো, ঠিক আছে। এবার আমার বিশ্বাস করবে না, আমি না, আমার এটা খুব ভালো স্বভাব বলো খারাপ স্বভাব বলো, আমি যখন যে কোনো হোটেলে যাই আমি না সবসময় রুমের না একটা ভিডিও নিই, কিন্তু এবার জানি না মাথায় এলো না হলো না ব্যাপারটা, ইনসিডেন্স না কোইন্সিডেন্স বুঝতে পারলাম না, আমি এবার রুমের কোনো ভিডিওই তুলিনি, ঠিক আছে। এবার রুমের কোনো ভিডিও তুলিনি, তো নর্মালি ঢুকলাম। এবার আমাদের যেই রুমটা দেখিয়েছিল সেই রুমটা আমাদের দিল না, দিল পাশের মানে অপোজিটের একটা রুম। এবার আমরা সেই রুমটায় গেলাম,
ঢুকলাম। এবার আমাদের একদম উপরের রুমটা, মানে আমরা যে রুমে আছি তার একদম উপরের রুমটা দিয়েছিল আমার বাবার বন্ধুদের, মানে কাকুকে। আচ্ছা। আর আমাদের পাশের রুমটা দিয়েছিল আমার দিদিদের। এবার দেখবে রুমটা না, মানে অনেক জায়গায় ঢুকলে তুমি বুঝতে পারবে, হ্যাঁ, যে এই জায়গাটা পজিটিভ, এই জায়গাটা নেগেটিভ। হ্যাঁ, আমি জাস্ট রুমটা গেটটা খুলে জাস্ট এন্ট্রি নিলাম, হ্যাঁ, আমার না শরীর মরির ফুল ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, মানে আমি বাবাইকে বললাম, বাবাই কি অদ্ভুত হোটেল গো। হ্যাঁ, ঢুকলেই শরীরটা কেমন অস্থির লাগছে। আমার বাবা বলছে তোরও লাগছে না মা? বললাম হ্যাঁ বাবাই আমারও লাগছে। বাবা বলছে যা যা গিয়ে মুখ টুক ফ্রেশ ট্রেশ হয়ে না চা খা, ঠিক হয়ে যাবে। তো নর্মাল সেদিনকে রুম টুমে রেখে ব্যাগ ট্যাগ রেখে আমরা হাটে বেরোলাম, ঠিক আছে, হাটে, সোনাঝুরির হাট। তুমি বিশ্বাস করবে না অমিত, জাস্ট হাটে ঢুকেছি 10 মিনিট হবে, 10 মিনিট আমার পায়ের যন্ত্রণা শুরু হলো, পায়ের যন্ত্রণা। আমি বাপের জন্মে কোনোদিন আমি আমার পায়ের যন্ত্রণা ফিল করিনি। আমার পায়ের যন্ত্রণা কাকে বলে? সুস্থ সবল মানুষ আমি, হ্যাঁ, না পায়ে লেগেছে, না কোথাও পড়েছি, কিচ্ছু হয়নি, নাথিং। হঠাৎ করে পায়ে এমন, আর আমি না খুব চটপটে জানো তো, আমি বকর বকর করতে ভালোবাসি, আমি আড্ডা মারতে ভালোবাসি, আর ঘুরতে গেছি তো ওখানে আনন্দ হবেই। এবার আমার মা না পুরো দেখছে পায়ের যন্ত্রণাটা পুরো আমাকে কাবু করে ফেলেছে। মানে আমি যে একটা কথা বলছি সেটা ভেবে চিনতে বলছি। আমি মাকে একটা কথাই বললাম, ম্যাম আমি না পারছি না, আমি না পারছি না, আমি না হোটেলে যাবো। মাম বলছে কেন মা, খুব পা ব্যথা করছে? প্রচন্ড মাম, প্রচন্ড। বলছি আমার শুধু দুপুরের লাঞ্চটা আমাদের ওখানে টিকিট কাটা হয়ে গেছে, তো মামকে বলছি তুমি কোনো মতে আমাকে একটু খাইয়ে দাও, আমাকে একটা আমার বাবা পেন কিলার নিয়ে গেছে, পেন কিলারটা খাই, আমি হোটেলে যাব, আমি হোটেলে যাব। বিশ্বাস করবে না আমি সেদিনকে, মানে আমি থাকতে পারলাম না, হ্যাঁ, আমি থাকতে পারলাম না। আমি একদম ওই খাবারটা খেয়ে কোনো মতে মা আমি বাবাই একটা টোটো করলাম, টোটো করে একদম হোটেলে চলে এলাম। হোটেলে চলে এসে আমার এমন পায়ে যন্ত্রণা করছে, পাটা পুরো ফুলে গেল, মনে হচ্ছে আমার পাটা যেন ভেঙে গেছে, ঠিক আছে। এবার প্রথমে একটা হাতে ওষুধ খেলাম, কোনো কিছু হলো না। রুমে এসে আরেকটা ওষুধ খেলাম, মা পুরো পায়ে সেক দিল। তারপরে গিয়ে আমার পায়ের ব্যথাটা একটু কমেছে। মাম বললো তোর কি সকালে লেগেছিল? তাহলে মা একটুও লাগেনি, বিশ্বাস করো, একটুও কিচ্ছু ফিল হয়নি আমার। তারপর শুরু হলো আমার মায়ের পিঠে ব্যথা, ঠিক আছে, কোমর, মানে কোমর ব্যথা। আর আমরা যেই হোটেলটা, মানে আমাদের যে রুমটা ছিল, ওপর দিয়ে বিম, চেনো বিম, ওই যেটা বিম দেয় বাড়িতে, বুঝতে পেরেছি। রুমের ঘরের মধ্যে বিম থাকা নাকি খুব খারাপ জিনিস, মানে মাথার ওপরে বিম থাকা, হ্যাঁ, এটা বাস্তুতে আছে বলে আমার বাবা বলছিল যে মাথার উপরে বিম থাকা বড্ড খারাপ জিনিস, এবং সেইখানে কোনোদিন সুখ শান্তি আসতে পারে না, ঠিক আছে, কোনোদিন সুখ শান্তি আসতে পারে না, কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। আমার বাবা বলছে হোটেলটাই এরকম বাজে নাকি রে, তোদের দুজনের এরকম শরীর খারাপ করছে। আমি বাবা বুঝতে পারছি না, আর একটা দিন তো ঠাকুর ঠাকুর করে কেটে গেলেই হলো। এবার আমাদের উপরে যে কাকু ছিল, ঠিক আছে, আমাদের উপরে যে কাকু ছিল, তার মেয়েটার বয়স হচ্ছে ওই 16-17 বছর, 16-17 বছর বলবো না, হ্যাঁ 14-15 বছর, ঠিক আছে। হঠাৎ করে বোনেরও দেখি সেদিনকে রাত্রিবেলা জ্বর চলে এসছে। কাকু ফোন করে আমাদের থেকে প্যারাসিটামল চাইছে, বলছে বোনের খুব জ্বর, প্যারাসিটামল হবে? বলছে হ্যাঁ। আমার বাবা বলছে এসে নিয়ে যা। এবার ওদের ঘরটার মধ্যেও না বিম আছে, বুঝলে তো, মধ্যখান দিয়ে বিম গেছে। আমার বাবা বলছে শুনলে আমাদের এই রুমটাই কি এরকম, ওদের আমার রুমটা তো সেম, পুরো ট্রায়াঙ্গুলার রুম, ঠিক আছে, আর মাথার উপর দিয়ে বিম গেছে। তো যাই হোক সেদিনকে রাতটা কাটলো কোনো মতে। পরের দিন সকালবেলা স্নান করে আমরা যাব হচ্ছে পুজো দিতে। আচ্ছা, পুজো দিতে যাব হচ্ছে কঙ্কালীতলা, বুঝলে। আচ্ছা, আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, ওই 10 জন সবাই মিলে সকালবেলা স্নান করে 8টার মধ্যে ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর প্রথম একটা বাধা আসলো, সেটা হচ্ছে আমার বাবার বেরিয়ে গিয়ে না পটি পেয়ে গেছে, বুঝলে। আচ্ছা, আবার রুমে ব্যাক করেছে। আমরা সবাই বাইরে দাঁড়িয়ে, বাবা রুমে আবার ব্যাক করেছে। তো ব্যাক করলো, বাবাই পটি টটি করে আবার আসলো। এবার যেহেতু আমরা বললাম 10 জন গেছি, 10 জনে আমাদের 2টো টোটো ভাড়া করতে হয়েছে, একটা টোটোতে 5 জন আর একটা টোটোতে 5 জন, ঠিক আছে। এবার দেখো কাকু কাকিমারা আমাদের সাথে কমফোর্টেবল, ঠিক আছে, কিন্তু আমাদের পিসির মেয়েদের সাথে তো ওরা কমফোর্টেবল নয়।
কারণ ওরা তাদের সাথে প্রথমবারই ঘুরতে গেছে। এবার আমরা কি করলাম, বাবাকে বললাম যে বাবাই তুমি মানে ওরা 4 জন আর বাবাই 1 জন, 5 জন হয়ে যাবে, ওদের সাথে বাবাই কমফোর্টেবল, ওরাও কমফোর্টেবল। এবার কাকু কাকিমারা 3 জন আর আমরা 2 জন, ঠিক আছে, আমরা এক টোটোতে বসেছি। এবার নর্মালি যেরকম গল্প করতে করতে যাচ্ছি অমিত, তুমি বিশ্বাস করবে না, একটা গলির মধ্যে ঢুকে আমরা এই হাই রোডে উঠেছি, ঠিক আছে, হাই রোডে উঠেছি, হঠাৎ টোটোটা একদম জোরে চালাতে চালাতে হঠাৎ করে ব্রেক কষলো। আচ্ছা, ব্রেক কষে পুরো সাপের মতন ঘুরলো, ঘুরে যেরকম পরোটা উল্টায় না, ঠিক ওইভাবে টোটোটা উল্টালো 2 বার করে, আমরা টোটোর মধ্যে বসে, ঠিক ওইভাবে উল্টালো টোটোটা। আমার মা উঠলো, আমার কাকিমা উঠলো, কাকু যেহেতু লম্বা মানুষ সামনে বসেছিল, কাকু বেরিয়ে গেছে আগে, আমি আর বোন ইসেতে আটকে, টোটোতে আটকে। আমার ওই 5 থেকে 7 সেকেন্ড আমার কোনো হুঁশ নেই, ঠিক আছে, শুনতে পাচ্ছি কে কি বলছে, কিন্তু আমার কোনো প্রকাশের মানে আমি যে বলবো আমাকে তোলো, আমি সেটা পর্যন্ত বলতে পারছি না। টোটোটাকে সিধা করানো হলো, সব লোক জমে গেল, টোটোওয়ালার পা ভেঙে গেল, আমরা সবাই ওখানে পড়ে, আমার মায়ের কানের পাশ থেকে গল 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 করে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে, কাকির ওই একদম চোখের নিচটা ছুলে গেছে, হাত ছুলে গেছে, পা ছুলে গেছে, বোনের শুধু একটু লেগেছে হচ্ছে ঘাড়ে, আর আমার হাত নাড়াতে পারছি না, ডান দিকের হাত আমি নাড়াতে পারছি না, আমি ঘাড় ঘোরাতে পারছি না, ঘাড় পুরো স্টিফ, মাথা ফুলে আলু, আর কপাল পুরো নীল। আমার বাবা সেই টোটো ছিল না, বাবাইরা 2 মিনিটের মধ্যে ওখানে ঢুকলো, বাবাই বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেই দেখেছে আমাদের দাঁড়িয়ে, বাবা বলছে এটা আমাদের টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার সঙ্গে সঙ্গে এসে মাকে কানে কোনোর মতো রুমাল দিয়ে আমাকে বাবাই জড়িয়ে, কারণ আমি না পুরো থরথর করে কাঁপছি, কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে একটা যদি ওখান থেকে কোনো কিছু পাস করতো না, লরি বা বাস, আমরা সেদিনকে ওর নিচে, আমরা সত্যি আমরা সেদিনকে ওর নিচে ওই এলাম। সঙ্গে সঙ্গে বাবা কি করলো, আমাদের ওখানকার একদম ডিরেক্ট হসপিটালে নিয়ে চলে গেল। আমাকে বললো তুমি এক্সরে করো, একটা সিটি স্ক্যান করো, যেহেতু মাথায় লেগেছে, ঠিক আছে, এক্সরেতে কিছু বেরোলো না, সিটি স্ক্যানে কিছু বেরোলো না, মাকে ইনজেকশন দিল, কাকুকে ইনজেকশন দিল, কারণ হচ্ছে ওদের হচ্ছে ইন্টারনাল হয়নি, ওদের হচ্ছে সব মানে কেটে কুটে গেছে, এই জন্য আমাকে ইনজেকশন দিল না, আমাকে পেন কিলার দিল, ঠিক আছে। আমি সেদিনকে পেন কিলার নিয়ে রুমে চলে এলাম, ঠিক আছে, রুমে এসে একটু বাবা বললো যে ব্যথা লেগেছে, একটু পেন কিলার খাও, একটু ঠিক হয়ে যাবে, তারপরে রুমে বসানো থেকে চলো, কারণ এই ট্রমাটা তোমাদের মধ্যে থেকে যাবে, একটু চলো, এমন খুব বেশি তো কিছু হয়নি যে হাঁটতে পারছো না এরকম কিছু, চলো একটু হাত থেকে ঘুরে আসবে। বাবা সেভাবে, কারণ একটু এটা যাতে মাথা থেকে বেরিয়ে যায়, নিয়ে গেল, নরমালাইজ হয়ে যায়। হ্যাঁ, তারপরে রুমে এলাম, অমিত রুমে যেই ঢুকলাম, আমার ঘাড় আর আমার মায়ের কানের পাশটা যা যন্ত্রণা, আর কাকিরও তাই হচ্ছে, যে যন্ত্রণা হতে শুরু করলো, আমি যে ঘুমিয়েছিলাম আমি না ঘাড় মানে কেউ যে আসছে, আমি ওই তাকাতে সাহস পাচ্ছি না, আমার মনে হচ্ছে আমার ঘাড়টা না এদিক থেকে ওদিক হতে পারছে না, একদম পুরো ফ্রিজ হয়ে গেছে আমার ঘাড়টা, ঠিক আছে। আমার মা আমাকে দেখে হাউমাউ করে কাঁদছে, মানে প্রচন্ড, আমার ঘাড় ফুলে গেল, আমার মা আমাকে দেখে হাউমাউ করে কাঁদছে, যে মানটাই তোর কি হলো, তুই এরকম কেন করছিস, আমার দম আটকে আসছে, এত যন্ত্রণা হচ্ছে আমার। পরের দিন আমাদের ট্রেন, ঠিক আছে, আমার বাবা আমার পিসাকে ফোন করলো, আমার পিসা হচ্ছে অর্থোপেডিক, ঠিক আছে, উনি 2টো ওষুধ প্রেসক্রাইব করলেন, উনি বললেন যে কোনো মতে মেয়েকে খাইয়ে নিয়ে হিমমটর ঢোকো, ঠিক আছে, তারপর আমি দেখে নিচ্ছি। কোনো মতে ওটা খেলাম, ঠিক আছে, একটা পেন কিলার আমাকে নিতে হলো, পেন কিলার নিলাম, ইঞ্জেকশন নিয়ে আমি সেদিনকে হিমমটরে আসলাম। তুমি বিশ্বাস করবে না অমিত, ওই রুমটা থেকে বেরোনোর পর না আমার মনে হচ্ছে যে ওই রুমটা যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল কেউ শিকল দিয়ে বেঁধে রেখেছে, মানে সবারই, মানে এটা শুধু আমার একার ফিল বলছি না, এটা সবার ফিল হয়েছে যে রুমটার মধ্যে নেগেটিভিটি পুরো ভরা ছিল, ঠিক আছে। আর আমার দিদিদের রুমে কিন্তু মাথার উপর বিম ছিল না, তো তাই ওদের কিচ্ছু হয়নি। আমার আর আমাদের বোনদের রুমে এই সেম জিনিসটা ছিল,
তো দুজনের সাথেই এই ব্যাপারটা হলো। আমার আর কাকিমার উপর দিয়ে একটু বেশি গেছে, মামের উপর থেকে একটু কম গেছে। মামের কানটা কেটে গেছে, তোমাকে আমি ছবিও পাঠিয়ে দেবো যে আমার মামের কান কেটে গেছে। মানে আমরা সেদিনকে পর থেকে না কান মুলেছি যে ওই রকম কোনোদিন কোনো রুমে থাকবো না। আমি জানি না, তবে হ্যাঁ পজিটিভ আর নেগেটিভ এই দুটো জিনিস আছে, এটা সত্যিই আছে। মানে সেদিনকে যদি এই জিনিসগুলো আমাদের সাথে না হতো না, মানে আরো একবার এটা ফিল আমি করতাম না। এখন তোমাকে আমি তখন বললাম না আমি ডাক্তার দেখিয়ে ফিরছি, আমার 2টো ওষুধ চেঞ্জ হলো, কারণ আমি না বালিশে শুতে পারছি না এখনো অব্দি, ঠিক আছে? আমাকে ওই কি বেশ বলে ওটাকে, বেড কভার ভাঁজ করে করে আমাকে ওটার মাথার উপর দিয়ে শুতে হচ্ছে, কারণ আমি এখন আমার ঘাড় ঘোরাতে অনেক অসুবিধা হচ্ছে, বুঝলে? তো এই আর কি, এটাই হয়েছিল আমাদের সাথে শান্তিনিকেতনে। টোটোওয়ালাটার খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু উনি গ্রামের ভেতরে থাকেন, তো আমাদের সাথে ওনাকে বলেছিলামই যে চলুন আমাদের সাথেই চলুন। তো ওখান থেকে বললো যে না আমার ফ্যামিলির লোক আসছে, ওরাই নিয়ে যাবে, ঠিক আছে? তো তো যাই হোক এইটাই হয়েছিল। আর কি বলবো, মানে ঈশ্বরের অশেষ কৃপা। মানে আমরা যখন টোটোতে উঠছি তার আগে না আমি হনুমান দেখে উঠেছি। হনুমান মানে থাকে না যে এই গাছে গাছে ঝুলছে, তো আমি মানে আমি না প্রচন্ড মানি, তো আমি নমস্কার করেই উঠেছি, ঠিক আছে? আমার মনে হয় যে কোথা থেকে উনি বাঁচিয়ে নিয়েছেন, না হলে হয়তো এতদিনে শ্রাদ্ধ শান্তি হয়ে যেত। বাবা প্রচন্ড একটা বড় ফাড়া থেকে বেঁচেছি গো, প্রচন্ড। বাবা এসে আবার পুজো টুজো দিয়েছে। মানে এটার কারণ জানা গেল কেন হয়েছে? এই এটা কিছুই জানা যায়নি, ঠিক আছে? তবে আমার একটা বন্ধু ওখানে থাকে, ঠিক আছে? এবার তাকে আমি হোটেলটার নাম বলেছি, আমাকে বলছে ভাই হোটেলটার নামই তো আমি শুনিনি। ওকে বললাম যে এই জায়গায়, ও আমাকে বললো যদি আমি কখনো খোঁজ পাই আমি তোকে বলবো, ঠিক আছে? এটা হচ্ছে একদম মানে বোলপুরের একদম শেষ প্রান্তে, মানে টোটোওয়ালাটা আমাদের যেখানে নিয়ে গেছিল। কিন্তু রুম রেট একটুও কম ছিল না, 1700 টাকা করে রুম রেট ছিল। মানে হ্যাঁ, কিন্তু এই অবস্থা থেকে বেঁচে এসেছি না, এটা সত্যি আমাদের একটা বড়সড় ভাগ্য গো। তুমি ভাবো তাহলে কোন জায়গায় গিয়ে তুমি কি করে জানবে যে আগে সেখানে প্রবলেম আছে? এইটাই তো কথা, এইটাই। তুমি বিশ্বাস করবে না, আমরা এতবার গেছি, এত দূরে দূরে ঘুরেছি। এবার যখন টোটোওয়ালাটাকে মানে ওই যখন ভেঙে গেছে না, কাকু তো সামনে বসেছিল, আমার কাকু তো সামনে বসেছিল। এবার কাকুকে জিজ্ঞাসা করলাম কাকু টোটোওয়ালাটা ব্রেক কেন মারলো? বললাম সেটাই তো বুঝলাম না, ও ব্রেক কেন মারলো। মানে ও ব্রেক মানে কি বলবো, হ্যাঁ 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 হয়তো মারিয়েছে টোটোওয়ালাকে দিয়ে ব্রেকটা। হ্যাঁ, এবার হঠাৎ আমি পুরো ফিল করলাম, জানো তো, টোটোটা পুরো সাপের মতন বেঁকলো, ঠিক তারপরে পরোটা যেরকম করে মানুষের উল্টায়, ঠিক গাড়িটাকে ওইভাবে একবার মাথায় লাগলো আমার তিনটা, আবার সিধা হলো, আবার আমার মাথায় লাগলো তিনটা। মানে বাবা, আমি সত্যি বললাম না, বেঁচে গেছি, এটা অনেক বড় সড়ো একটা ব্যাপার গো। লেগেছে তাহলে নিশ্চয়ই ভালোই মারাত্মক। আমি বললাম আমি এখনো ঘাড় ঘোরাতে পারছি না, আমি এখনো আমার এখনো ওষুধ চলছে, আমার এখনো 15 দিন এখনো আমাকে ওষুধ খেতে হবে এখনো। আমার যে পিসা বলছে যে খুব কমের অল্পের জন্য বেঁচে গেছিস, তা নাহলে মানে আমার হ্যাঁ আমার পিসা বলছে ভাবতো যদি টোটোর টিনটা কেটে মাথার মধ্যে ঢুকে যেত তখন কি হতো, কি করতি তখন? সেটাই তো একটা বড় সড়ো বিপদ থেকে বেঁচে গেছি আমি। মানে সত্যি সত্যি হয়তো ঈশ্বর আছেন বলেই, কোনো খারাপ কাজ করিনি বলেই হয়তো বাঁচিয়ে দিয়েছেন, জানি না। কিন্তু হোটেলটার মধ্যে একদম হোটেলটা ফুল নেগেটিভিটিতে ভরা। কারণ আমার পা ব্যথা জীবনে এইরকম আমি পা ব্যথা কোনোদিন হয় আমি জানতামই না, এইরকম যন্ত্রণা হয়। আচ্ছা, তো এই দুটোই ছিল আমার ঘটনা। এগুলো গল্প আমি বলবোই না, কারণ সেকেন্ডটা তো আমার নিজের সাথে ঘটেছে, আমি পুরো স্পষ্ট বুঝেছি। সেটাই তো, মানে মানুষ বিশ্বাস করে না বলতে পারো, তার মধ্যে অনেকেই আছে এরকম, আমার পরিচিত আছে যারা একদমই বিশ্বাস করে না, কিন্তু যার সাথে একমাত্র ঘটেছে তারাই একমাত্র বলতে পারবে, একমাত্র জানে আর সে একমাত্র বোঝে, ঠিক আছে? তুমি বলো না, এটা যদি আমার সাথে না হতো হয়তো আমি বুঝতাম, কিন্তু আমি ফিল তো করতে পারতাম না ব্যাপারটা কি হয়। এখন তোমাকে বলছি না, ওই ঘটনাটা আমার চোখের সামনে ভাসছে, মানে কিভাবে যে টোটোটা উল্টালো না, আমি মানে মনে হচ্ছিল না যে একটা পেপার, ঠিক আছে, এইভাবে উল্টেছে টোটোটা, পুরো মনে হচ্ছে একটা পেপার নর্মালি ঘোরানো যায়, বাট আলটিমেট তো সেটা পেপার নয়, একটা যত ভারী সারি একটা জিনিস টোটো।
সেটাই ভাবা তো যাই যায়। হোক। হ্যাঁ মানে সত্যি সত্যি তোমার সাথে আমি এখন কল রেকর্ডও করতে পারতাম না, কথাও হতো না, ছবি এতদিনে ঠাকুর তাই তো। ছিল বলে বাঁচিয়ে নিয়েছে। যাই হোক, যাই হোক, হ্যাঁ। ভালো আছো এটাই একটা ব্যাপার। হ্যাঁ এটা সত্যি সত্যি। এখন ওই শুধু একটু ঘাড় ব্যথাটাই আছে, মায়ের কানটা অনেকটা শুকিয়ে গেছে। ওইখান থেকে ওই কি একটা মলম বলে, ওই যাই হোক ওটা দিয়েছে, ওই অয়েনমেন্টটা, ওই অয়েনমেন্টটাই দিচ্ছি। মায়ের কানে অনেকটা শুকিয়ে গেছে, যদিও আমার মা সুগারের পেশেন্ট, তো সঙ্গে সঙ্গে টিটেনাস নিয়ে যাওয়া, আর মায়ের সুগারটা কন্ট্রোলে থাকা অনেকটা শুকিয়ে গেছে। না একটা তুমি যে মলমটার কথা বলছো, ওই মলমটা বুঝতে পেরেছি, নামটা ঠিক বলতে পারছি ওই না, টিব্যাট, কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। টিব্যাট, ওটার নাম টিব্যাট। আচ্ছা, হয়তো অনেক কোম্পানি আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে একটা মলম আছে জানি, ওটাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওই যে ওইটাই আমার নাকাও দিয়েছে আর কাকিমাকেও দিয়েছে, এইটাই দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আমি সাবধানে থেকো। আমি আর মরে গেলে ওই হোটেলে তো জীবনে যাব না। তুমি এক কাজ করো, পার্সোনালি আমাকে নামটা বলে দিও, হ্যাঁ, কারণ হ্যাঁ, আমারও ঠিক আছে। একদম যাওয়ার পাক্কা। কথা আছে। ও বাস তোমাকে একদম ভালোভাবে বলে দেবো তাহলে, ঠিক আছে? আর যারা যেতে চায় তোমার থেকে যেন পার্সোনালি জিজ্ঞেস করে না, কারণ আমি এভাবে তো ওপেনলি বলতে পারছি না। হ্যাঁ, কারণ হঠাৎ করে কেস টু কেস। না ওপেনলি বলা যাবেও না, কোন হোটেলের সম্পর্কে বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে একদম একদম পাক্কা নামটা বলে দেবো। ঠিক আছে, তাহলে সাবধানে থেকো। হ্যাঁ, একদম একদম আজকে একদম। আজকে তো 100 নম্বর এপিসোড আসছে। আরে আমি তো খুব লাকি তাহলে, আমারটাই আজকে 100 নম্বরে আসবে। বাহ বাহ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো একটা অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ। না, আমি ওই জন্য তোমাকেই ফোন করলাম যে একটা অলরেডি রেকর্ডেড আছে, কিন্তু দেখলাম যে না, তোমাকেই ফোন করি, কারণ তোমার আগের দুটো ঘটনা লোকে খুব পছন্দ করেছে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আর দু একটা বন্ধুকে বলে রেখেছি, আরো যদি কোনো ভালো এই ঘটনা পাই আমি তোমার সাথে আবার শেয়ার করবো। ঠিক আছে, একদম একদম। খুব ভালো থেকো, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো ভালো করে এই দিনটা কাটাও। ঠিক আছে, একদম একদম। থ্যাংক ইউ সো মাচ। টাটা। হ্যাঁ 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 হ্যাঁ। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের পডকাস্ট। আশা করছি এই ঘটনাটা তোমাদের বেশ লেগেছে। তোমরা কতটা ভয় পেয়েছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। তোমাদের মধ্যে যারা এরকম ওভার দ্য কল বা যে কোনো প্রকারে ঘটনা পডকাস্টে শেয়ার করতে চাও, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।